জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড 241911। কোর্সের নাম বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। লেকচার নম্বর 2। লেকচারের শিরোনাম বাংলাদেশের অভ্যুদয়, জাতীয় নিরাপত্তা এবং ক্ষুদ্র রাষ্ট্র। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। শিখন ফল। আশা করা যাচ্ছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা অভ্যন্তরীণ উপনিবেশবাদের সংজ্ঞা বলতে পারবে, বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক পটভূমি সম্পর্কে বর্ণনা করতে পারবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিগুলোর ভূমিকা বর্ণনা করতে পারবে, জাতীয় নিরাপত্তার সংজ্ঞা বর্ণনা করতে পারবে, ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা বর্ণনা করতে পারবে, ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতের কৌশল বর্ণনা করতে পারবে। অভ্যন্তরীণ উপনিবেশবাদ। ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে ইংরেজি কলোনি বা উপনিবেশ শব্দের উদ্ভব হয়েছে। উপনিবেশ শব্দের মূল অর্থ হল মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ। উপনিবেশ বলতে এমন এক ভূখণ্ডকে বোঝায় যে ভূখণ্ডের অধিকাংশ মানুষের জীবন ব্যবস্থা ভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী নিয়ন্ত্রিত হয়, যাদের সাথে তাদের বিভিন্ন দিক থেকে ব্যাপক পার্থক্য রয়েছে। রাজনৈতিক দিক থেকে উপনিবেশবাদ বলতে বোঝায় দেশের সীমান্তের বাইরে কোনো রাষ্ট্রে বসতি স্থাপন অথবা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন কোনো একটি ভূখণ্ড, যে ভূখণ্ড উক্ত রাষ্ট্রের কাছে নির্দিষ্টভাবে আনুগত্য প্রকাশ করে। জে এ হবসন তার ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থে উল্লেখ করেছেন, সঠিক অর্থে উপনিবেশবাদ হল জাতীয়তাবাদের একরূপ স্বাভাবিক বহিঃপ্রকাশ বা সম্প্রসারণ, যে নতুন প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে উপনিবেশবাদীরা তাদের উপনিবেশ স্থাপন করেন এবং তাদের নিজস্ব সভ্যতাকে অনুপ্রবিষ্ট করার যে ক্ষমতা তারা ভোগ করেন, সেটি উপনিবেশবাদের নির্ধারক শক্তি হিসাবে কাজ করে। অন্যদিকে অভ্যন্তরীণ উপনিবেশবাদ বলতে বোঝায় একটি রাষ্ট্রের মধ্যেই যখন কোনো একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠী বা অঞ্চলের উপর অন্য অঞ্চলের শক্তিশালী শাসক গোষ্ঠী তাদের নীতি চাপিয়ে দেয় অথবা শাসন শোষণ অব্যাহত রাখে সেটিকে। অভ্যন্তরীণ উপনিবেশবাদের বেশ কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যথা অভ্যন্তরীণ উপনিবেশবাদে প্রভুত্বকারী শক্তি জোরপূর্বক ক্ষমতা ব্যবহার করে। ক্ষমতা ব্যবহারের কৌশল হিসাবে উপনিবেশিক শক্তি প্রথমে রাজনৈতিক কর্তৃত্ব দখল করে। উপনিবেশিক শক্তি শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে অন্য অঞ্চলের কাঁচামাল ও সম্পদ পাচার করে নিজ অঞ্চলের সমৃদ্ধি ঘটায়। উপনিবেশিক শক্তি দেশীয় মূল্যবোধ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সক্রিয়তা ধ্বংস করে নিজেদের শিক্ষা, সংস্কৃতি এবং ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা যদি পাকিস্তানি শাসনামলের কথা দেখি, যে এই বাংলাদেশি অঞ্চলের জনগণ 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হলেও প্রকৃতপক্ষে তারা স্বাধীনতার স্বাদ পায়নি। এই সময়ে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত তারা নতুন রূপে উপনিবেশবাদের শিকার হয়, আর এটি বলা চলে যে অভ্যন্তরীণ উপনিবেশবাদ। পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদের সাথে বিমাতাসুলভ আচরণ করেছে এবং উপনিবেশিক স্টাইলে তারা পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশি অঞ্চলের জনগণের উপর শোষণ, দমন, পীড়ন, নির্যাতন চালিয়েছে। এটি মূলত অভ্যন্তরীণ উপনিবেশবাদ। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ঐতিহাসিক পটভূমি। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের অংশ হিসাবে এই ভূখণ্ড ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হলেও সত্যিকার অর্থে
স্বাধীনতা পায়নি এই অঞ্চলের জনগণ। পাকিস্তানের পশ্চিমা নেতৃবৃন্দ এই অঞ্চলের জনগোষ্ঠীকে শোষণ, নিপীড়ন এবং নির্যাতন চালিয়েছে বারবার। 1947 সালে পাকিস্তানের সংবিধান রচনাকালে এই অঞ্চলের জনগোষ্ঠীর ভাষা বাংলাকে বাদ দিয়ে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। বাঙালি জনগোষ্ঠী বিভিন্নভাবে তাদেরকে বোঝাতে চেষ্টা করেছিল যে বাংলা হলো এই অঞ্চলের মাতৃভাষা, বাংলা ছাড়া কোনো ভাষা তারা মেনে নেবে না। কিন্তু কোনো অবস্থায় পাকিস্তানি নেতৃবৃন্দ সেটা মেনে নেয়নি, যে কারণে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুকের রক্ত দিয়ে ভাষার দাবিকে সারা বিশ্ববাসীর নিকট তুলে ধরে। একই সাথে ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের ফলশ্রুতিতে পাকিস্তান সরকার 1956 সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। বাঙালির এই ভাষাভিত্তিক জাতীয়তাবোধই পরবর্তীতে তাদেরকে স্বাধীনতার পথে এগিয়ে দেয় এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাঙালিদের স্বাধীনতা অর্জিত হয় 1971 সালে। 1954 সালের নির্বাচনী পরিবেশ ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে আরেকটি পদক্ষেপ। এই নির্বাচনে ভাষাভিত্তিক জাতীয়তাবাদে উদ্বুদ্ধ বাঙালি জাতি পাকিস্তানের নেতৃত্বকে প্রত্যাখ্যান করে। এদেশের নেতৃবৃন্দ 4টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠন করে যুক্ত ফ্রন্ট। এই নবগঠিত জোট ক্ষমতাসীন মুসলিম লীগকে শোচনীয়ভাবে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে এবং প্রাদেশিক পরিষদের সরকার গঠনের সুযোগ করে দেয়, যা বাঙালিদেরকে আত্মবিশ্বাস সৃষ্টি করে এবং পরবর্তীকালে পাকিস্তানের নেতৃত্ব বাদ দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পথে তাদেরকে এগিয়ে দেয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে 1962 সালের শিক্ষা আন্দোলন ছিল একটি মাইল ফলক। 1962 সালে শরীফ কমিশন কর্তৃক গঠিত কমিটি এই অঞ্চলে অবৈতনিক শিক্ষা বাতিল এবং আরবি হরফে বাংলা লেখার সিদ্ধান্ত ঘোষণা করলে এই অঞ্চলের ছাত্র জনতা এর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে এবং শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়, যা তাদেরকে পরবর্তীতে স্বাধীনতার পথে এগিয়ে দেয়, মুক্তিযুদ্ধের পথে আত্মবিশ্বাসী করে তোলে এবং এর মাধ্যমেই আসে 1971 সালের মহান স্বাধীনতা। বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে 6 দফা ছিল একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত 6টি দফায় উল্লেখ করা হয় পূর্ব পাকিস্তানের তথা পুরো পাকিস্তানের শাসন প্রকৃতি কীরকম হবে, মুদ্রা ব্যবস্থা কীরকম হবে, পূর্ব পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা কীরকম হবে, রাজস্ব আদায় কীরকম হবে। এই আন্দোলন ছিল পাকিস্তানের পূর্ব অংশের বাঁচার দাবি, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী এটাকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসাবে অভিহিত করে বঙ্গবন্ধুর উপর দমন পীড়ন চালায়। ফলশ্রুতিতে বাঙালি জনগণ তাদের প্রিয় নেতাকে মুক্ত করার জন্য, তাদের প্রিয় নেতাকে নিরাপদ রাখার জন্য, তাদের প্রিয় নেতাকে এগিয়ে নেওয়ার জন্য আরও ঐক্যবদ্ধ হয় এবং এই ঐক্যবদ্ধ আন্দোলনের পথ ধরেই অর্জিত হয় স্বাধীনতা। 1966 সালে 6 দফা পেশ করার পর পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দ পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা, পরবর্তীকালে যিনি বাংলাদেশ সৃষ্টির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেই নেতা আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমানকে দমন করার জন্য, তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দায়ের করেন। আগরতলা ষড়যন্ত্র মামলা নামে এই মামলায় তাকে প্রধান আসামি করে মোট 35 জনকে গ্রেপ্তার করা হয় এবং বাঙালি জনগণ এই কৌশল বুঝতে পারে এই ঘটনার নেপথ্যে কি
কি আছে তারা সেটা বুঝতে পারে। বাঙালির ছাত্র, যুবক এবং রাজনৈতিক নেতৃত্ব ঐক্যবদ্ধ আন্দোলন করে ব্যাপক নিয়ন্ত্রণ নেয় পূর্ব পাকিস্তানের উপরে, যার ফলশ্রুতিতে পশ্চিম পাকিস্তানের তৎকালীন সামরিক শোষক এবং শাসক আইয়ুব খান বুঝতে পেরে এক পর্যায়ে সে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করে এবং নির্বাচনের কথা ঘোষণা করে। পরবর্তীতে আমরা দেখি 1969 সালে এই আন্দোলনের ফলশ্রুতিতে সে ক্ষমতাচ্যুত হয় এবং ক্ষমতাচ্যুত হতে তাকে বাধ্য করা হয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে 1969-এর গণ অভ্যুত্থান ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং একটি ইস্পাত কঠিন আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে বাঙালি জনগণ সামরিক শাসনকে উপেক্ষা করে, সামরিক বাহিনীর গুলিকে উপেক্ষা করে তারা গণ অভ্যুত্থান সৃষ্টি করে এবং অভ্যুত্থানের ফলশ্রুতিতে পাকিস্তানের লৌহ মানব হিসাবে খ্যাত আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয় এবং নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হয়। এই সাহসী বাঙালি জনগণকে এর 2 বছর পরে 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সাহস যোগায়, সামরিক বাহিনীকে প্রত্যাখ্যান করার আত্মবিশ্বাস যোগায়। 1970 সালের নির্বাচন বাংলাদেশের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই নির্বাচনের ফলশ্রুতিতেই পাকিস্তানে নেতৃত্ব বদলের একটা বৈধ যুক্তি প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বের দরবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের বৈধতা প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে এটা একটা বড় প্রমাণ থাকে যে বৈধ নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর না করার কারণে এই যুদ্ধটা অনুষ্ঠিত হয়। তাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বৈধতা প্রতিষ্ঠায় তথা মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিতে 1970 সালের নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালের অসহযোগ আন্দোলন ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রারম্ভে সর্বশেষ প্রস্তুতি। এরই মাধ্যমে বাঙালি জাতি পাকিস্তানের কর্তৃত্বকে অস্বীকার করে। 1 মার্চ পার্লামেন্টের অধিবেশন স্থগিত ঘোষণা করা হলে বঙ্গবন্ধুর নির্দেশে ডাকসুর নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। 3রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় এবং 7ই মার্চ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতির কথা জনগণকে জানান এবং তিনি জনগণকে ট্যাক্স খাজনা দেওয়ার বন্ধ করার অনুরোধ জানান এবং তার আহ্বানে সাড়া দিয়ে অফিস আদালতে যাওয়া মানুষ বন্ধ করে দেয় এবং পুরো প্রশাসন ব্যবস্থা অচল হয়ে পড়ে। বাঙালির ইতিহাস করুণ ইতিহাস, বাঙালির ইতিহাস নিপীড়ন এবং নির্যাতনের ইতিহাস। দীর্ঘদিনের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে 1947 সালে বাঙালি জনগণ পাকিস্তানের অংশ হিসাবে স্বাধীন হয়, কিন্তু তারা স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। পাকিস্তানের 24 বছরের ইতিহাস ছিল নিপীড়ন নির্যাতনে ভরা। পূর্ব পাকিস্তানের অধিকারের প্রশ্নে তারা ছিল নীরব এবং তারা সবসময় দমন পীড়নের মাধ্যমে পূর্ব পাকিস্তানের নেতৃত্বকে, পূর্ব পাকিস্তানের জনগণকে তারা কোণঠাসা করে রাখত। 1970 সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় এবং প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতা হস্তান্তরের কথা থাকলেও পাকিস্তানের সেনানায়ক ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর না করার পথ খুঁজতে থাকে। পার্লামেন্টের অধিবেশন স্থগিত করার মাধ্যমে যখন এটার প্রকাশ ঘটে, পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ বাঙালি জনগণকে মুক্তিযুদ্ধের চূড়ান্ত দিক নির্দেশনা দেয়।
তিনি ঘোষণা করেন, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা যার কাছে যা আছে তা নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়বে, এবং সশস্ত্র সংগ্রামের তিনি দিক নির্দেশনা দানের মাধ্যমে তিনি জনগণকে মুক্তিযুদ্ধ সম্পর্কে চূড়ান্তভাবে সতর্ক করেন। এবং 1971 সালের 26শে মার্চ তাকে গ্রেপ্তার করার পূর্ব মুহূর্তে তিনি স্বাধীনতার ঘোষণা দেন, যার ফলশ্রুতিতে 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শুরু হয়। বীর বাঙালি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়। 1971 সালের 16 ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পশ্চিম পাকিস্তানের সেনা কমান্ডার একে খান নিয়াজি, তৎকালীন বাংলাদেশ এবং ভারতের যৌথ কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট যুদ্ধে পরাজয়ের স্বীকার করেন এবং 93,000 সৈন্য সহ আত্মসমর্পণ করেন। সূচিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত ইতিহাস, এবং এই ইতিহাসের সোনালী অধ্যায় বাংলাদেশের চূড়ান্ত বিজয় 1971 সালের এই দিনে অর্জিত হয়। বাঙালি জাতি বিশ্বের নিকট একটি স্বাধীন জাতি হিসাবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিগুলোর ভূমিকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের দুটি অংশ, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সংগঠিত হলেও এটি বিভিন্ন কারণে আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রভাব বিস্তার করে। আমরা দেখতে পাই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করে, বাংলাদেশের পক্ষে সাহায্য সুবিধা করে এবং ভূমিকা পালন করে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, চীন এবং মুসলিম রাষ্ট্রগুলো এই যুদ্ধের ব্যাপারে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করে বা ভূমিকা পালন করে, এবং জাতিসংঘে বাংলাদেশের যুদ্ধের বিষয়টি আলোচিত হয়। সুতরাং বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে বৃহৎ শক্তিগুলোর কোনো না কোনোভাবে ভূমিকা ছিল। আমরা এই পর্যায়ে আলোচনা করব বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশ্বের বিভিন্ন শক্তিগুলো বা বিভিন্ন দেশের ভূমিকা সম্পর্কে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে বিশ্বের এই শীর্ষ পরাশক্তি পাকিস্তানের পক্ষে অবলম্বন করে। যেহেতু যুক্তরাষ্ট্র ছিল পাকিস্তানের বন্ধুপ্রতিম রাষ্ট্র, সেহেতু সে চেয়েছিল পাকিস্তান যুদ্ধে জড়িয়ে না পড়ে বরং বাংলাদেশ সমস্যার একটি রাজনৈতিক সমাধানে পৌঁছতে। কিন্তু পাকিস্তান যুদ্ধে জড়িয়ে যাওয়ার পরে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে এবং বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে। কেবল তাই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই জনযুদ্ধকে, বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বা বিচ্ছিন্নতাবাদী প্রয়াস হিসাবে প্রচারের চেষ্টা চালায় এবং জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল ভারত যাতে করে বাংলাদেশের এই যুদ্ধে জড়িয়ে না পড়ে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু ভালো ভূমিকাও ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ক্ষতিকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং তার নিরাপত্তা নিশ্চিত করেছিল। একই সাথে মার্কিন বিভিন্ন সেবা সংস্থা বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে খাদ্য সাহায্য এবং অর্থ সাহায্য দিয়ে সহযোগিতা করেছিল। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন ছিল বিশ্বের অন্যতম পরাশক্তি, যে কারণে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই সোভিয়েত ইউনিয়ন বরাবরই রক্তক্ষয়ী সংঘাতের পরিবর্তে আলাপ আলোচনার মাধ্যমে
তথা রাজনৈতিক সমাধানের আহ্বান জানান। 2রা এপ্রিল সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট পাকিস্তানের ইয়াহিয়া খানকে উদ্দেশ্য করে এক পত্রে দাবি করেন যাতে পূর্ব পাকিস্তানের জনগণের বিরুদ্ধে পরিচালিত রক্তক্ষয়ী ও নির্যাতনমূলক ব্যবস্থা জরুরি ভিত্তিতে বন্ধ করা হয় এবং এর পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গৃহীত হয়। এছাড়াও এই রাষ্ট্রটি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে জাতীয় মুক্তি আন্দোলন হিসাবে স্বীকৃতি দেয়। বিশেষ করে জোট নিরপেক্ষ আন্দোলন ও বিশ্ব শান্তি পরিষদে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা বাংলাদেশের পক্ষেই ছিল। এছাড়া 9ই আগস্ট 1971 সোভিয়েত ইউনিয়নের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মধ্যে ভারতকে যে কোনো বিষয়ে, বিশেষ করে চীনের সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছায়। এছাড়া ডিসেম্বরে 4 থেকে 10 তারিখ জাতিসংঘে বাংলাদেশের যুদ্ধ বিষয়ে আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়। তখন ভারত এবং বাংলাদেশের মিত্র বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। মস্কো সে সময় রাজনৈতিক সংকট সমাধানের জন্য শেখ মুজিবুর রহমানের মুক্তি এবং নির্বাচিত জনপ্রতিনিধির নিকট রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই সময়ে ওয়াশিংটন এবং বেইজিং উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে মস্কো ভোট দেয়। যে কারণে আমরা বুঝতে পারি বা বলতে পারি যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা বাংলাদেশের পক্ষে ছিল এবং ভারতকে বিভিন্ন সাহায্য সহযোগিতা এবং সমর্থন দানের মাধ্যমে কার্যত সোভিয়েত ইউনিয়নের সমর্থনটা বাংলাদেশের পক্ষে যায়, যেহেতু ভারত ছিল বাংলাদেশের অন্যতম প্রধান সাহায্যকারী রাষ্ট্র। উল্লেখ্য, সেপ্টেম্বরে ইন্দিরা গান্ধী সোভিয়েত ইউনিয়ন সফরকালে তাকে ব্যাপক পরিমাণ সামরিক সাহায্য ও সরবরাহ প্রদানের জন্য অনুরোধ জানায় এবং এই অনুরোধে মস্কো $1 বিলিয়ন সমপরিমাণ মূল্যের সামরিক সাহায্য ভারতকে প্রদান করে। চীন বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র এবং এই অঞ্চলের অত্যন্ত প্রভাবশালী একটি রাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী এই সদস্য রাষ্ট্রটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান সরকারের পক্ষে অবস্থান গ্রহণ করে এবং অত্যন্ত সতর্কভাবে এবং গোপনীয়ভাবে পাকিস্তান সরকারকে সামগ্রিক বুদ্ধি পরামর্শ এবং সাহায্য প্রদান করে থাকে। সামরিক অস্ত্র এবং অর্থ সরবরাহ ছিল চীনের পক্ষ থেকে নিয়মিতই। এই সময় চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সখ্যতা গড়ে তোলে এবং ভারত ও সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে অবস্থান নেয়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, বিশেষ করে জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন সহ বিভিন্ন সংস্থায় চীনের ভূমিকা ছিল বাংলাদেশের বিপক্ষে এবং চীন বাংলাদেশের এই যুদ্ধকে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসাবে আখ্যায়িত করে। সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বিভিন্ন তৎপরতার বিরোধিতা করা ছিল চীনের অন্যতম রাজনৈতিক কৌশল। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে প্রেরিত এক পত্রে 11 এপ্রিল চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই উল্লেখ করেন, চীন সরকার মনে করে বর্তমানে পাকিস্তানে যা ঘটেছে তা পাকিস্তানের ঘরোয়া ব্যাপার। ভারত পাকিস্তানের উপর হামলা চালালে চীন সরকার ও জনগণ সবসময় পাকিস্তান সরকার ও জনগণকে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও জাতীয় স্বাধীনতা রক্ষার জন্য ন্যায্য সংগ্রামে দৃঢ় সমর্থন দেবে। এছাড়া আমরা দেখতে পাই 7ই নভেম্বর তারিখে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল চীন সরকারের সমর্থন লাভের জন্য বেইজিং গমন করেন। কিন্তু এর পূর্বে বেইজিং যদিও পাকিস্তানের পক্ষে সরাসরি সামরিক সাহায্য নিয়ে এগিয়ে আসবে বললেও ওই সময় স্পষ্টভাবে জানিয়ে দেয় যে পাকিস্তানের পক্ষে চীন সামরিকভাবে হস্তক্ষেপ করবে না। এইভাবে চীন আন্তর্জাতিক পরিমণ্ডলে
বাংলাদেশের বিপক্ষে যেমন অবস্থান গ্রহণ করেছে, একই সাথে পাকিস্তানকে সবসময় আত্মবিশ্বাস ও সহযোগিতা প্রদান করেছে। যদিও শেষের দিকে চীনের খুব বেশি সহযোগিতা পাকিস্তান সরকার পায়নি। ব্রিটেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে ব্রিটেন সরাসরি যুক্ত না হলেও পরোক্ষভাবে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন পাকিস্তানের পক্ষে অবলম্বন করায় ব্রিটেন আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থায় বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় এবং পাকিস্তান কর্তৃক যে ধ্বংসযজ্ঞ চালানো হয়, যে হত্যাকাণ্ড চালানো হয়, এর সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানান। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে অবিলম্বে এই ধ্বংসযজ্ঞ বন্ধের আহ্বান জানানো হয়। ব্রিটেনের বিভিন্ন দলীয় এমপিগণ আন্তর্জাতিক গণমাধ্যমে পাকিস্তানের এই ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ড বন্ধ করার জন্য জোর দাবি জানান এবং বাংলাদেশে মানবিক সাহায্যের আহ্বান জানান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান মুসলিম রাষ্ট্র হিসাবে বিশ্বের প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলো থেকে বিভিন্ন ধরনের সাহায্য, সহযোগিতা এবং সমর্থন পায়। যদিও পূর্ব পাকিস্তানের জনগণ ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তথাপি তারা এই ন্যায্য অধিকার প্রতিষ্ঠার মুক্তির সংগ্রামে মুসলিম বিশ্বগুলো থেকে কোনো সাহায্য পায়নি। এর কারণ হলো পাকিস্তান প্রভাবশালী হওয়ায় সৌদি আরব, ইরান সহ তৎকালীন মুসলিম প্রভাবশালী রাষ্ট্রগুলো পাকিস্তানের পক্ষে সাহায্য দিয়ে থাকে এবং ওআইসি সহ বিভিন্ন আন্তর্জাতিক ইসলামী সংস্থাগুলো এবং আন্তর্জাতিক ফোরামে তারা পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়। সৌদি আরব এবং ইরানের উদ্যোগের কারণে ওআইসি থেকে বিবৃতি দেওয়া হয় জাতীয় সংহতি ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের ন্যায়সঙ্গত প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার জন্য এবং পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য বিদেশি শক্তিকে কঠোর ভাষায় নিন্দা করা হয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃক পাকিস্তানে অস্ত্র সরবরাহ করার উপর নিষেধাজ্ঞা আরোপিত হলে বিভিন্ন মুসলিম রাষ্ট্র পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করে। বিশেষ করে সৌদি আরব ৭৫টি জঙ্গি বিমান এবং ইরান কিছু জঙ্গি বিমান, হেলিকপ্টার, ট্যাঙ্ক ও সামরিক কাজে ব্যবহারযোগ্য লরি ও মোটর গাড়ি সরবরাহ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমাদের জাতীয় নিরাপত্তা নামক নতুন টপিকের আলোচনা। শুরুতেই বলা যাক নিরাপত্তা বলতে কি বোঝায়। সাধারণত নিরাপত্তা বলতে বোঝায় বাইরের আক্রমণ থেকে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের আত্মরক্ষার ব্যবস্থাকে। রবার্ট আর ম্যাকনামারা said, security is the development of economic, social and political life of a nation which may not relate to yesterday but to tomorrow. Encyclopedia of Social Science জাতীয় নিরাপত্তা বলতে বোঝানো হয়েছে the ability of a nation to protect its internal values from external threats. Barry Bugan said, national security means the security of whole social political entity. It is about countries as well as about states. It concerns the way of life. আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষুদ্র রাষ্ট্রের ধারণা একটি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ আলোচনা। ক্ষুদ্র রাষ্ট্র বলতে বোঝায় সে সকল রাষ্ট্রকে যেগুলো আকার, আকৃতি, অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক শক্তির দিক থেকে অত্যন্ত দুর্বল প্রকৃতির। পৃথিবীতে বৃহদাকার রাষ্ট্র যেমন আছে তেমনি ক্ষুদ্র রাষ্ট্রও আছে অনেকগুলো। বৃহৎ রাষ্ট্রগুলো আত্মরক্ষা করতে পারে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রভাব বিস্তার করতে আমরা দেখি, কিন্তু ক্ষুদ্র রাষ্ট্রগুলো প্রভাব বিস্তারের পরিবর্তে আত্মরক্ষার জন্য নানাবিধ কৌশলের আশ্রয় গ্রহণ করতে হয়। এই সকল রাষ্ট্র এককভাবে আত্মরক্ষা করতে পারে না, যে কারণে তারা বিভিন্ন জোটের অন্তর্ভুক্ত হয়ে
বা কৌশলের অন্তর্ভুক্ত হয়ে তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে। এই পর্যায়ে আমরা আলোচনা করব ক্ষুদ্র রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে। ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই আলোচনা করা যায় আয়তনের বিষয়টি। ক্ষুদ্র রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো আয়তনের ক্ষুদ্রতা। আয়তনের দিক থেকে ক্ষুদ্র হওয়ায় এই অঞ্চলে জনবসতি যেমন কম থাকে, সেখানে প্রাকৃতিক সম্পদও থাকে কম, যে কারণে তারা তাদের সামগ্রিক উন্নতি সাধন করতে পারে না এবং সম্পদের অপ্রতুলতার কারণে তারা স্বয়ংসম্পন্ন হতে পারে না, যে কারণে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেকটা নীরব ভূমিকা পালন করে। ক্ষুদ্র রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য হলো সামরিক দুর্বলতা। আয়তনে ক্ষুদ্র এবং প্রাকৃতিক সম্পদের স্বল্পতার কারণে এই সকল রাষ্ট্র সামরিক দিক থেকে শক্তিশালী হতে পারে না, আর সামরিক দিক থেকে শক্তিশালী না হওয়ার কারণে তারা আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে না। আমরা দেখতে পাই যে বৃহৎ আকার রাষ্ট্রগুলো সামরিক শক্তিতে বলীয়ান হওয়ার কারণেই তারা আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করে থাকে, যেটা ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে সম্ভব হয় না। ক্ষুদ্র রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য হলো জাতীয় শক্তির দুর্বলতা। জাতীয় শক্তি বিভিন্ন উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে। ক্ষুদ্র রাষ্ট্রগুলো আয়তনে এবং সামরিক দিক থেকে দুর্বল হওয়ার কারণে এটি এর অন্যান্য উপাদানকে সমন্বয় করতে পারে না বা কাজে লাগাতে পারে না, যে কারণে জাতীয় শক্তির দিক থেকে তারা দুর্বল থাকে। ক্ষুদ্র রাষ্ট্রগুলো বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে বহিঃরাষ্ট্রের উপর নির্ভরশীল থাকে। স্বল্প পুঁজি, স্বল্প জনসংখ্যা এবং সামরিক দিক থেকে দুর্বলতার কারণে তারা আত্মরক্ষার জন্য এবং নাগরিকদের চাহিদা মেটানোর জন্য সর্বদা পরনির্ভরশীল থাকেন। কূটনৈতিক দুর্বলতাও ক্ষুদ্র রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য। যেহেতু তাদের জনসংখ্যা কম থাকে, সেখানে দক্ষ কূটনীতির চর্চা বা দক্ষ কূটনীতিকের আবির্ভাব সেখানে ঘটে না এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা তেমন কোনো ভূমিকা পালন করতে পারে না। রাজনৈতিক অস্থিরতা ক্ষুদ্র রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য। প্রায়শই অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে বহিঃশক্তির আক্রমণ মোকাবিলা করা বা অভ্যন্তরীণ অস্থিরতা দূর করা তাদের পক্ষে সম্ভব হয় না। এমনকি বহিঃশক্তি বিভিন্ন সুযোগে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে এবং দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। ক্ষুদ্র রাষ্ট্রসমূহের আরেকটি বৈশিষ্ট্য হলো অবকাঠামোগত দুর্বলতা। সামগ্রিক উন্নয়নের জন্য কোনো রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য, কিন্তু ক্ষুদ্র রাষ্ট্রসমূহ তাদের বিভিন্ন দুর্বলতার কারণে অবকাঠামো খাত উন্নয়ন করতে পারে না, ফলে তারা দুর্বল থেকেই যায়। ক্ষুদ্র রাষ্ট্রসমূহের আরেকটি বৈশিষ্ট্য হলো বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তারা অনগ্রসর থাকে। যেহেতু তাদের জনসংখ্যা কম থাকে, জাতীয় শক্তি কম থাকে, অভ্যন্তরীণ উৎপাদন কম থাকে, সে কারণে তারা বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকেও অনগ্রসর থাকে এবং এই অনগ্রসরতা তাদের আরও বিভিন্ন দিক থেকে অনগ্রসর করে রাখে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা আলোচনা করব ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তাজনিত হুমকিসমূহ। ক্ষুদ্র রাষ্ট্রগুলো অভ্যন্তরীণ এবং বাইরের বিভিন্ন রকমের নিরাপত্তাজনিত হুমকি থাকে। এই সকল হুমকি তাদের মধ্যে লেগেই থাকে, কারণ তাদের মধ্যে
অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে যেমন দুর্বলতা থাকে, তেমনি শিক্ষা দীক্ষার দিক থেকে দুর্বলতা থাকে। অভ্যন্তরীণ দিক থেকে তারা যে সকল হুমকিতে থাকে তা হলো ভাষা, জাতীয়তা, ধর্ম, গোষ্ঠী প্রভৃতির ধারণাগুলো বা প্রভৃতি উপাদানগুলো তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় এবং এগুলো বিচ্ছিন্নতার পথ তৈরি করে। এছাড়া অস্থিতিশীল অর্থনীতি, অস্থিতিশীল রাজনীতি, সামরিক অভ্যুত্থান এবং পরিবেশগত বিপর্যয় এই সকল রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আর বাইরের হুমকি হিসাবে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে সীমান্ত বিরোধ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, পরিবেশগত বিপর্যয় আন্তর্জাতিক পর্যায় থেকে এইসব দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। একই সাথে আদর্শগত হুমকি তথা বিভিন্ন সময়ে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক বলয়ের রাষ্ট্রগুলোর মধ্যে দ্বন্দ্ব এই সকল রাষ্ট্রের নিরাপত্তাজনিত হুমকি সৃষ্টি করে থাকে। এছাড়াও মহামারী, প্রাকৃতিক দুর্যোগ সকল ক্ষেত্রে এই সকল রাষ্ট্রগুলো নিরাপত্তা হুমকিতে থাকে। পরিবেশগত তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এই সকল রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ধর্মীয় বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত, ধর্মান্ধতা এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এই সকল রাষ্ট্রের জন্য ব্যাপক হারে নিরাপত্তাজনিত হুমকি সৃষ্টি করে। ক্ষুদ্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিতের কৌশল। আন্তর্জাতিক বিশ্বে ক্ষুদ্র রাষ্ট্রসমূহ সবসময় নিরাপত্তা হুমকিতে থাকে। এই সকল রাষ্ট্র বৃহৎ শক্তিদের দ্বারা অর্থনৈতিক বিশ্বায়ন, সাংস্কৃতিক সম্প্রসারণ, সামরিক আগ্রাসন, প্রযুক্তির কারণে এবং কূটনৈতিক উপায়ে বৃহৎ রাষ্ট্রদের দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হচ্ছে, যে কারণে তারা সবসময় নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকে। তবে বিভিন্ন কৌশলের মাধ্যমে এই সকল রাষ্ট্র ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এ পর্যায়ে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করা যাক জোট গঠন। ক্ষুদ্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো বিভিন্ন আঞ্চলিক জোট বা মৈত্রী জোট গঠন করা। এই জোটের সদস্যগুলো পরস্পরকে বিভিন্ন দুর্দিনে সহযোগিতা করে এবং যৌথ নিরাপত্তার মাধ্যমে তারা আত্মরক্ষা করতে পারে। সুযোগ্য নেতৃত্ব একটি ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতের গুরুত্বপূর্ণ মাধ্যম। নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে কোনো জাতি বা কোনো সংগঠন, কোনো সমাজ নিজের আত্মরক্ষা করতে পারে, কারণ নেতার সিদ্ধান্তের উপরেই কোনো রাষ্ট্রের সুবিধা, অসুবিধা, নিরাপত্তা এবং হুমকি বা বিপর্যয় দেখা দিতে পারে। সুতরাং সঠিক নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে ক্ষুদ্র রাষ্ট্রসমূহ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কোনো রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বিশেষ করে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর সীমিত সম্পদকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে এই সম্পদের মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে যেমন স্বাবলম্বী হতে পারে, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিপর্যয়, বিভিন্ন হুমকি মোকাবেলা করতে পারে। সামরিক ক্ষেত্রে তারা বলীয়ান হতে পারে এবং পরনির্ভরশীলতা থেকে তারা মুক্ত হয়ে নিজেদের নাগরিককে রক্ষা করতে পারে। আধুনিক বিশ্বে জাতিগতভাবে বা সামষ্টিকভাবে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ উপায় হলো শিল্পায়ন ও নগরায়ন। শিল্পের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং অর্থনৈতিক ক্ষেত্রে সচ্ছল হতে পারে। একই সাথে নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। শিল্পের বিকাশের মাধ্যমে ক্ষুদ্র রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যেমন পারে, তেমনি নগরায়নের মাধ্যমেও তারা জনগণকে আধুনিক সুযোগ সুবিধা দিতে পারে এবং প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন হুমকি থেকে তারা জনগণকে রক্ষা করতে পারে।
ক্ষুদ্র রাষ্ট্রসমূহ দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের নিরাপত্তা হুমকি মোকাবিলা করতে পারে। যেহেতু ক্ষুদ্র রাষ্ট্রের আকার ছোট এবং জনগণ কম থাকে, তবে এই সকল জনগণকে যদি যথাযথ শিক্ষায় শিক্ষিত করা যায় বা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করা যায়, তাইলে অল্প জনসম্পদ দিয়েও এই রাষ্ট্র বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলা করতে পারে। ক্ষুদ্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিতের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি। ক্ষুদ্র রাষ্ট্র যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো বিরোধে না জড়িয়ে, কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত না হয়ে স্বাধীন ও নিরপেক্ষতার সাথে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিক্রিয়া জানায় বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা কামনা করে, তাহলে সে বিভিন্ন ধরনের হুমকি থেকে রক্ষা পেতে পারে এবং বিপর্যয়কালীন বিভিন্ন রাষ্ট্র তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারে। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের স্বার্থ হাসিলের জন্য একটি উপায় হলো কূটনীতি। কূটনীতির মাধ্যমে কোনো রাষ্ট্র তাদের স্বার্থ আন্তর্জাতিক পরিমণ্ডলে রক্ষা করতে পারে এবং নিজেদের অবস্থান শক্ত করতে পারে। দক্ষ কূটনীতির মাধ্যমে কোনো রাষ্ট্র অভ্যন্তরীণ নিরাপত্তা জনিত হুমকিসমূহ মোকাবেলা করতে সক্ষম হয়। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক সৃষ্টির মাধ্যমে ক্ষুদ্র রাষ্ট্রসমূহ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বিশেষ করে সীমান্ত চোরাচালান, সন্ত্রাসবাদ এইসব বিষয় নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বিভিন্ন রাষ্ট্রের সংঘাত তৈরি হয়। ক্ষুদ্র রাষ্ট্র যদি আলাপ আলোচনার মাধ্যমে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক সৃষ্টি করতে পারে এবং তা রক্ষা করতে পারে, তাহলে তাদের নিরাপত্তা অনেকটা নিশ্চিত হয় এবং দুর্যোগে প্রতিবেশী রাষ্ট্রসমূহ সবার আগে এগিয়ে আসতে পারে। নির্ভরশীলতা হ্রাসের মাধ্যমে ক্ষুদ্র রাষ্ট্রসমূহ নিজেকে নিরাপদ করতে পারে। ক্ষুদ্র রাষ্ট্রসমূহ সীমিত সম্পদের যথাযথ ব্যবহার, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার এবং নাগরিকদেরকে সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যদি মানব সম্পদ তৈরি করতে পারে, তাহলে তারা বিভিন্ন দিক থেকে স্বাবলম্বী হতে পারে এবং নির্ভরশীলতা কমে যায়। আর নির্ভরশীলতা হ্রাস তাদের অনেক দিক থেকে নিরাপদ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধৈর্য ধরে আলোচনা শোনার জন্য তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যে যেখানে আছো ভালো থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে অন্যকে নিরাপদ রাখো।